বিএনপি যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এলো, তারা ক্ষমতায় আসার পর বাংলাদেশের কি পরিস্থিতি। আজ কাঁচামরিচের দাম কেজিতে প্রায় 400 টাকা ছুঁই ছুঁই করছে। 10, 12, 15 দিন ধরে ঢাকা শহরে রান্নার গ্যাস নাই। আমরা দেখতে পাই যে সিলেট অঞ্চলে যে আলিফের চোখ নষ্ট করে ফেলা হলো একটা মারামারিকে কেন্দ্র করে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে যখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, তখনও আমাদের মগজ জুড়ে, আমাদের মস্তিষ্ককে বিদীর্ণ করে দেয় সেই বুলেটের শব্দ, সেই বারুদের গন্ধ, যে গাড়িগুলো সেই সময়গুলোতে ব্লক রেড দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিল, সেই গাড়িগুলোর চোখ ধাঁধিয়ে দেওয়া আলো, সেই গন্ধ, সেই শব্দ, সেই আলো এখনো আমাদেরকে রাত থেকে তাড়া করে বেড়ায়। আজ যখন ফারহান ফায়াজের পিতার বক্তব্য শুনছিলাম, তখন আমার মনে পড়ছিল সেই দিনগুলোর কথা। 18 জুলাই ওই রাস্তায় আমি যখন অবস্থান করছিলাম, তখন আমরা জানতে পেরেছিলাম আমার কলেজেরই এক ছোট ভাই আজ নৃশংসভাবে মৃত্যুর শিকার হয়েছে। সে অসহায়ত্বের মুহূর্তগুলো বারবার করে পুনর্ব্যক্ত করলেও সে অসহায়ত্বের কোনো লাঘব ঘটে না। আমার মনে পড়ে সে 18 জুলাইয়ের কথা, যখন ফারহানের মৃত্যুর খবর শুনে আমরা ধানমন্ডির একটা বাসায় আশ্রয় নিচ্ছি। আমার মনে পড়ে 19 তারিখের কথা, যখন আমাদের সহযোদ্ধা প্রিয় প্রাণ হারিয়ে জীবন দিয়ে মানুষ থেকে, একজন সাধারণ মানুষ থেকে শহীদে পরিণত হয়েছে। সেই গল্পগুলো আমাদের কাছে শুধু গল্প নয়, সে গল্পগুলো আমাদের কাছে মর্মন্তুদ বাস্তবতা, যা এখনো আমাদেরকে রাতে ঘুমের আধারে তাড়া করে। আমরা যখন জুলাইয়ের গল্প বলি, তখন আমরা কিছু সংখ্যার গল্প বলি, এবং সেই সংখ্যাকে বিকৃত করার মধ্য দিয়ে স্বৈরাচারীরা তাদের রাজনীতি হাসিল করে নেওয়ার চেষ্টা করে। প্রশ্ন এটা নয় জুলাইয়ের শহীদ সংখ্যা 837 না 1400। প্রশ্ন হলো এই একটি মানুষের জীবনের দাম কে দিবে? আজ যখন আমাদের শত শত বা হাজার হাজার শহীদ জুলাইয়ে নিজেদের জীবন দিয়ে একটা গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখে গেল, যারা নিজেরা মৃত্যুর মধ্য দিয়ে এই স্বপ্ন দেখে গেল যে আর কোনো দিন এই দেশের শিক্ষার্থীদেরকে তাদের ন্যায্য অধিকারের কথা বলতে গিয়ে রাজপথে প্রাণ দিতে হবে না, তার 2 বছর পর দাঁড়িয়ে আমরা কোন বাংলাদেশ দেখতে পাই? আমরা জুলাইয়ের সময় বলেছিলাম অন্তর্ভুক্তির কথা। আমরা বলেছিলাম একজন হিজাবি মেয়ের পাশেই একজন পশ্চিমা পোশাক পরা নারী যখন অবলীলায় নিজেদের যৌথ অধিকারের দাবিতে নামতে পারবে, তখনই বাংলাদেশ বদলাবে। আপনাদের মনে থাকার কথা, রাস্তায় রাস্তায় গ্রাফিতি ছিল, পাতার ছবি, সেখানে লেখা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, লেখা পাতা ছেঁড়া যাবে না। সেই পাতা ছেঁড়ার গ্রাফিতিগুলো কারা মুছে ফেলল? রাস্তায় রাস্তায় মাওলানা ভাসানী সেই উদ্ধৃতি ঘুরে বেড়াতো যে ধর্মের সঙ্গে রাজনীতি মিশাতে যায় না, তাহলে ফুলের নাম কি দিবা? ফাতেমা চূড়া। সেই গ্রাফিতিগুলো কাদের ইশারায় নাই হয়ে গেল? অন্তর্ভুক্তির বাণী কাদের ইশারায় থিওক্রেসি বা ধর্মতত্ত্বে পরিণত হলো? কাদের কারণে আজ বাংলাদেশে এত এত মাজার ভাঙলো? আজ হিজড়াদের গ্রামে আক্রমণ করা হলো, তরিকতপন্থীরা সর্বশান্ত হলেন। বাংলাদেশের যেই হিন্দু কমিউনিটি ব্যাপক অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে নেমে এসে সংগ্রাম করেছিল, তাদেরকে আবার ভারতের দালাল তারা যে না, এই প্রমাণ দিতে ব্যস্ত করে দেওয়া হলো। বন্ধুগণ, যে রাস্তা আমরা পাড়ি দিয়ে এসেছিলাম, সে রাস্তার শেষ প্রান্তে কথা ছিল একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের, একটা ন্যায্যের সাম্যের বাংলাদেশের। কিন্তু সেই বাংলাদেশ থেকে আমরা বহু বহু মাইল দূরে। আজ যখন আমরা দেখতে পাই একটা অন্তর্বর্তীকালীন সরকার, যারা ঠিকভাবে শহীদের তালিকাটা পর্যন্ত করতে পারে না, 2 দিন পর পর একটা নাম বের হয় যে নামটা আসলে শহীদের তালিকায় থাকার কথা না, কিন্তু তোর শহীদের তালিকায় ঢুকে গেছে, অথচ এখনো শহীদের তালিকায় নাম ওঠে নাই, এরকম অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যখন দেখি তারা শহীদের তালিকা ঠিক মতো করতে পারে না, কিন্তু তারা ঠিকই মার্কিন বাণিজ্য চুক্তি করে রেখে যায়, তখন আমরা বুঝতে পারি আমরা প্রতারিত হয়েছি। আমরা বুঝতে পারি যে এই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, সেই বাংলাদেশকে বাস্তবায়ন করার কোনো ইচ্ছা এই ইন্টারিমের এবং এই ইন্টারিমের পদলেহনকারী এনসিপি জামাতের ছিল না। আমরা স্পষ্টত দেখতে পাই তাদের তোষামতকারী রাজনীতি, তাদের দেশ বিক্রির রাজনীতি বাংলাদেশকে কোন অতলে নিয়ে গেছে। আমরা দেখতে পাই বিএনপি যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এলো, তারা ক্ষমতায় আসার পর বাংলাদেশের কি পরিস্থিতি।
আজ কাঁচামরিচের দাম কেজিতে প্রায় 400 টাকা ছুঁই ছুঁই করছে। 10, 12, 15 দিন ধরে ঢাকা শহরে রান্নার গ্যাস নাই। আমরা দেখতে পাই যে সিলেট অঞ্চলে যে আলিফের চোখ নষ্ট করে ফেলা হলো একটা মারামারিকে কেন্দ্র করে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই নাই। আওয়ামী লীগ আমলে আমার নিজের চোখ প্রায় চলে গেছিল আওয়ামী লীগের যে পেটোয়া বাহিনী, সেই পেটোয়া বাহিনীর আক্রমণে। কাজে আমি যখন দেখি রাজনীতির কারণে আর একটা ছেলের চোখ চলে যাচ্ছে, তখন তো আমার মনেই হবে যে আমরা আসলে কোনো কিছু অর্জন করতে পারি নাই, আমরা কোনো কিছু লাভ করে যেতে পারি নাই। কিন্তু বন্ধুগণ, নিরাশ হওয়ার আমাদের সময় নাই। নিরাশ হয়ে ভেঙে পড়লে যে শহীদরা তাদের সর্বোচ্চ সম্পদ, তাদের জীবনকে উৎসর্গ করে গেল, তাদের স্মৃতির প্রতি জাস্টিস করা হবে না। কাজে লড়াই চালিয়ে যেতে হবে। সেই লড়াই বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের জন্য লড়াই, সে লড়াই একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র তৈরি করার জন্য লড়াই, সে লড়াই মার্কিন বাণিজ্য চুক্তি সহ সকল অসাম্যমূলক চুক্তির বিরুদ্ধে লড়াই, দেশের সার্বভৌমত্বকে ধরে রাখার লড়াই। এবং সেই লড়াইয়ে আমরা দিনে দিনে আরো সংঘবদ্ধ হব। এনপিএ জনগণকে সংঘবদ্ধ করার, সংগঠিত করার যে কাজ, সেই কাজ নিরন্তরভাবে করে যাবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। সাথে কয়েকটা কথা বলতে চাই। একটু চিন্তা করে দেখা দরকার যে আজকে বাংলাদেশের রাজনীতি কোন পরিস্থিতিতে আছে। আমাদের একটা সরকারি দল আছে, একটা বিরোধী দল আছে, দুইটা বিরোধী দল আছে বলা উচিত। সেই দুইটা বিরোধী দলের কেউই মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কোনো কথা বলে না। কেন বলে না? ইয়োর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। আমরা জানি না কেন বলে না, কিন্তু আমরা ধারণা করতে পারি এই নির্বাচনটিকে বাস্তবায়ন করার জন্য আসলে এই চুক্তি বিষয়ে এক ধরনের গ্রিন সিগন্যাল তাদের সবার কাছ থেকে আগে নেওয়া হয়েছে। যদি সেই গ্রিন সিগন্যাল নেওয়া হয়ে থাকে, তাহলে দেশবাসীর সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতার দায় তারা কিভাবে অস্বীকার করবে? তারা কিভাবে অস্বীকার করবেন যে যেই বাণিজ্য চুক্তির পক্ষে তারা মুখে একটা কথাও বলতে পারছেন না, সেই বাণিজ্য চুক্তিকে তারা মেনে নিচ্ছেন এবং তারা সেই বাণিজ্য চুক্তি বিষয়ে নিশ্চুপ থাকার মধ্য দিয়ে তাদের যে সম্মতি, সেই সম্মতি জ্ঞাপন করছেন। তার মানে তারা বাংলাদেশের মানুষের কথায় চলে না, বাংলাদেশের মানুষের স্বার্থ তাদের কাছে প্রধান নয়। ঠিক যেমন ভাবে দিল্লির স্বার্থ শেখ হাসিনার কাছে প্রধান ছিল, একইভাবে আমাদের যে নতুন শাসক গোষ্ঠী তৈরি হয়েছে, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, তাদের ঠিকই বাধা আছে ওয়াশিংটনে। কিন্তু আমরা বলেছিলাম যে আমরা জুলাইয়ের সময় ওই দেওয়ালগুলোতে আমাদের একটা গ্রাফিতি ছিল, তখন আমরা ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্র ইউনিয়নের একটা বড় গ্রাফিতি ছিল যে পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছে দিল্লির গোলামি করার জন্য নয়, মাওলানা ভাসানীর সেই উক্তি। আমরা আজ এখানে দাঁড়িয়ে বলতে চাই, দিল্লির জিঞ্জির ছিন্ন করেছি ওয়াশিংটনের গোলামি করার জন্য নয়। তাই যেই ধরনের বাণিজ্য চুক্তি করা হচ্ছে, এই বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সে লড়াই অব্যাহত থাকবে। আমাদের দেশের মানুষের কর্মসংস্থান নেই, সে কর্মসংস্থান তৈরি করতে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করতে হবে। দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি, সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে হবে এবং বিচারের নামে যে প্রহসন হচ্ছে, সেই বিচারের নামে প্রহসনকে রুদ্ধ করতে হবে। বন্ধুগণ, কয়েকটা কথা মনে রাখা এবং বোঝা খুব জরুরি। আজ আমরা বলছি যে আমরা ফ্যাসিবাদের বিচার করছি, কিন্তু সেই বিচারের প্রক্রিয়া কি হচ্ছে? আমরা পত্রিকা খুললেই দেখতে পাই কারা হেফাজতে মানুষের মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। আমরা দেখতে পাই মানুষকে না পেয়ে তার পরিবারকে আক্রান্ত করার ঘটনা ঘটছে। আমরা বহু ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফৌজদারি বিধিমালা লঙ্ঘন করে মানুষকে ছাত্রলীগ বলে ট্যাগ দিয়ে বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে। আবার একই সাথে ছাত্রলীগের যেই পেটোয়ারা আমার উপর এককালে আক্রমণ করেছিল, আমরা দেখতে পাচ্ছি তারা ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে, তারা মানে রীতিমতো জোট বেঁধে ঘন ঘটা রেখে যাচ্ছে। তাহলে আসলে বিচারটা কোথায়? একদিকে যাদের বিচার হওয়া প্রয়োজন, তাদের বিচার করা সম্ভব হচ্ছে না, তারা বিভিন্ন লিয়াজনের মধ্য দিয়ে বেঁচে যাচ্ছে। অন্যদিকে ছাত্রলীগ পরিচয়টিকে কেন্দ্র করে বহু মানুষকে ভয়াবহভাবে হয়রানি করা হচ্ছে, তাদের জীবনকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। এইটা কোনো বিচারের প্রক্রিয়া না। কাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আছে সেটা স্পষ্ট করে বোঝা, সেটা স্পষ্ট করে জানানো এবং তার মাধ্যমে বিচারের একটা সুষ্ঠু প্রক্রিয়া তৈরি হওয়ার কথা ছিল। তার বদলে আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক অ্যাক্টিভিস্টদের, আওয়ামী লীগের সাংস্কৃতিক অ্যাক্টিভিস্টদেরকে উল্টো খুনের মামলায় জেলে ভরা হচ্ছে। জাফর ইকবালের সাথে আমার 1000টা দ্বিমত থাকতে পারে, আমি নিজেও মনে করি জাফর ইকবালের বিচার হওয়া দরকার, কারণ সেই সময় সে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য অনেক ক্ষেত্রে সহিংসতাকে উস্কানি দিয়েছে। কিন্তু জাফর ইকবাল খুনের আসামি হলে খুনের আসামি কথাটার আর কোনো ভার থাকে না, তখন খুনের আসামি বিষয়টা একটা খেলো বিষয় হয়ে যায়।
তখন যখন আমরা শেখ হাসিনাকে খুনি বলে অভিহিত করি, সেই খুনি বলার যেই ভারটা, সেই ভারটা কমে যায়। কাজে এই যে অহরহ মানুষকে বিভিন্নভাবে খুনের মামলার আসামি করা, বিভিন্নভাবে হয়রানি করা, এর মধ্যে দিয়ে জুলাইয়ের কোনো লাভ হচ্ছে না। এর মধ্যে দিয়ে উল্টো বিচারের প্রক্রিয়াটা একটা প্রহসনের প্রক্রিয়া হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে। যখন 2013 সাল ছিল, যখন জামাত ইসলামের নেতাদের ফাঁসির দাবিতে, বিচারের দাবিতে আমরা সংগ্রাম করেছি, তখন আমাদেরকে বোঝানো হয়েছিল ডেভিড বার্গম্যান নামে একজন লোক আছে, তিনি আসলে মূলত জামাতের লোক, কারণ তিনি বিচারের সুষ্ঠুতা নিয়ে কথা বলছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা যখন 2026 সালে আছি, তখন জামাতিরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন ডেভিড বার্গম্যান আসলে আওয়ামী লীগার, এই জন্য তিনি বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু আসল কথা হচ্ছে, যারা আমাদের দেশের বাইরে দাঁড়িয়ে একটা নিউট্রাল অবজারভেশনের জায়গা থেকে এই প্রক্রিয়াকে দেখছেন, তাদের কনসার্ন হওয়ার যথেষ্ট কারণ তৈরি হচ্ছে। কারণ ক্ষমতা বদলালে, কোনোভাবে আওয়ামী লীগের যদি রাজনৈতিক শক্তি বৃদ্ধি পায়, তাহলে বিচারের নামে যে অ্যাসিমেট্রিগুলা, যে ইনকনসিস্টেন্সিগুলা হয়েছে, সেগুলা তারা ব্যাপকভাবে সামনে নিয়ে আসবে। তখন আমরা আরো গ্লানির মধ্যে পড়ব। আমাদের লুকানোর কিছু নাই, এখানে মিথ্যার কিছু নাই। আমাদের শত শত হাজার হাজার ছেলেমেয়েরা এই স্বৈরাচারী সরকারের হাতে প্রাণ দিয়েছে, তাদের প্রত্যেকের জন্য বিচার নিশ্চিত করতে হবে। তবে সেটা কাউকে নিয়ে এসে ঝুলিয়ে দেওয়ার মধ্য দিয়ে না, সেই বিচার এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে করে স্বৈরাচারী গোষ্ঠী কোনোদিন সেই বিচার নিয়ে আর কোনো প্রশ্ন তুলতে না পারে। যাতে আমরা সত্যি বলতে পারি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিচার এনে দিয়েছি, আমরা আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করি নাই, গাদ্দারি করি নাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।